প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিন আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান। মিস্টার নূর খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। চলুন দেখে আসি আজকের প্রকাশিত সংবাদপত্রের শিরোনামগুলো। আমি প্রথমে জানাচ্ছি প্রথম আলোর সংবাদ শিরোনাম। প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত, উদ্দেশ্য প্রণোদিত হামলা ভাঙচুরের পর পুড়িয়ে দেওয়া হলো প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়, বিভিন্ন দল এবং দেশি বিদেশি সংগঠনের নিন্দা। হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন, রাষ্ট্রীয় শোক আজ। আবার দেশের শিরোনাম, শোকে ক্ষোভে উত্তাল দেশ, জুলাই বিপ্লবী ওসমান হাদির লাশ ঢাকায়, আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা, কবি নজরুলের কবরের পাশে দাফন, আজ রাষ্ট্রীয় শোক। বিশ্ব মিডিয়ায় খবর, গণতন্ত্রপন্থী তরুণ নেতার মৃত্যুতে বাংলাদেশ জুড়ে বিক্ষোভ। হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, পতাকা পরা হাদির লাশ, আজ বেলা 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা, দেশ জুড়ে চরম অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর, আগুন, ভীতিকর পরিবেশ। ইত্তেফাকের সংবাদ শিরোনাম পড়ছি, লাল সবুজের কফিনে ফিরলেন হাদি, রাষ্ট্রীয় শোক আজ, বাদ জোহর মানিক মিয়া এভিনিউ জানাজা, ঢাবিতে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত। বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠীর নব সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান, গণমাধ্যম কার্যালয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগের তীব্র নিন্দা। সম্পাদক পরিষদ ও নবাবের তীব্র নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। যুগান্তরের শিরোনাম পড়ছি, তফসিলে ঘোষিত সময় ভোট গ্রহণে অনড় ইলেকশন কমিশন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নতুন কৌশল, জাতীয় পতাকা মোড়ানো কফিনে ওসমান হাদি, দেশের কাঁধে বিপ্লবীর লাশ। ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান। সমকালের শিরোনাম, গণমাধ্যমের ইতিহাসে কালো অধ্যায়, আইন শৃঙ্খলা, প্রথম আলো ডেইলি স্টার ভবন জুড়ে ধ্বংসযজ্ঞ, লুটপাটের ক্ষত, মামলা হয়নি, গ্রেপ্তারও নেই, কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন হাদি, আজ অন্তিম বিদায়। কালের কণ্ঠ, হাদির মরদেহ ঢাকায়, আজ দাফন, প্রতিবাদে উত্তাল দেশ। পুরনো চিহ্নিত মহল ভোটাধিকার নস্যাৎ করতে চায়, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। প্রকৃত বন্ধু হলে পলাতক আসামিদের ফেরত দেবে ভারত, লন্ডনে জামায়াত আমির। দৈনিক ইনকিলাবের শিরোনাম, গোটা জাতিকে কাঁদালেন হাদি, সারা দেশে মসজিদে মসজিদে দোয়া, আজ রাষ্ট্রীয় শোক, মানিক মিয়া এভিনিউ নামাজে জানাজা আজ। খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি, কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংগঠিত সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকুন প্রধান উপদেষ্টা। মানবজমিনের শিরোনাম, দেশের মাটিতে হাদির মরদেহ, আজ মানিক মিয়া এভিনিউতে জানাজা, প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে ধ্বংসস্তূপ। দেশ রূপান্তরের শিরোনাম, লাল কফিনে ফিরলেন যোদ্ধা, দেশ জুড়ে হামলা, ভাঙচুর, আগুন, তছনছ প্রথম আলো ডেইলি স্টার, ছায়ানট উদীচিতে আগুন। কালবেলার শিরোনাম, উদ্বেগ উৎকণ্ঠা জনমনে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন, প্রতিবাদ বিক্ষোভে উত্তাল দেশ, বিচার দাবি। এরপরে আছে নয়াদিগন্তের শিরোনাম, হাদির মৃত্যুতে উত্তাল শাহবাগ, দিনভর বিক্ষোভ ও আধিপত্যবাদ বিরোধী সমাবেশ, গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার, তুরস্ক, মিশর বৈঠক। বণিক বার্তা শিরোনাম, বিটিসিএলের 58,000 কোটি টাকার সম্পদের তথ্যে অস্বচ্ছতা, কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে। দ্য ডেইলি স্টার শিরোনাম, আনবাউড মবস ভ্যান্ডালাইজ টর্চ দি ডেইলি স্টার, প্রথম আলো অফিসেস ইন নাইট লং মেহেম, 28 স্টার জার্নালিস্ট রেস্কিউড আফটার বিং ট্র্যাপড ফর আওয়ার্স অন রুফটপ, ওসমান হাদি ব্রট হোম, ফিউনারাল টুডে। এবং সর্বশেষ আমার কাছে আছে নিউজের সংবাদ শিরোনাম, হাদিস বডি অ্যারাইভ, প্রোটেস্ট কন্টিনিউ, জানাজা at সাউথ প্লাজা অফ সংসদ ভবন at 2 PM টুডে, প্রোটেস্ট against attack on media in political parties condemn attacks on newspapers। আমরা সবগুলো পত্রিকার শিরোনামই দেখলাম। জনাব নূর খান, আমরা দেখছি যে প্রত্যেকটি পত্রিকার শিরোনাম করা হয়েছে প্রথম আলো ডেইলি স্টার আক্রান্তের বিষয়টি, এবং একই সাথে যে জুলাই যোদ্ধা ওসমান হাদি তার মরদেহ ঢাকায় ফিরেছে এবং আজকে তার জানাজাটি অনুষ্ঠিত দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের। আমরা দেখেছি যে সাধারণত সেখানে যারা সংসদ সদস্য থাকেন তাদেরই জানাজা পড়া হয়, কিন্তু আমরা ওসমান হাদিকে দেখছি বীর যোদ্ধা, তার জানাজা সেখানে
পড়ানো হবে। তো এই যে অল্প সময়ের মধ্যে আমরা হাদিকে দিয়ে শুরু করতে চাই, যে এই যে অল্প সময়ের মধ্যে ওসমান হাদি মানুষের এই যে ভালোবাসা অর্জন করলেন, মন জয় করলেন, এবং গোটা দেশের মানুষই কিন্তু তার শোকে আসলে মজ্জমান। এত অল্প সময়ের ভিতর কীভাবে একজন মানুষ মাত্র জুলাই তার আগে পরে থেকে কিছুদিনের মধ্যেই তিনি এই জনপ্রিয়তা অবস্থানে চলে আসছেন, এটা খুব স্বাভাবিক। কারণ গত 15.5 বছর যে জালেম শাহীর অধীনে আমরা ছিলাম, এটা মানুষকে এত বেশি বিক্ষুব্ধ করেছিল, মানুষকে এত বেশি ক্ষুব্ধ করেছিল যে যখন ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং একটা পর্যায়ে তারা এক দফা, অর্থাৎ জনগণের সেই কাঙ্ক্ষিত যে দফা, যে তারা কোনো অবস্থাতে শেখ হাসিনার আর শাসন চাচ্ছে না, অবসান চাচ্ছে, এই আন্দোলনের সময় যে কয়েকজন হাতে গোনা যুবক সামনের কাতারে থেকে লড়াই করেছিলেন, হাদি ছিলেন তার মধ্যে অন্যতম। তার বিষয়ে অনেক ভালো মন্দ দিক আলোচনা করা যেতে পারে, যেমন রাজনীতির সংস্কৃতিতে কিছু ভাষা যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু আজকে আমাদের সবাইকে আলোচনা করতে হবে যে হাদি যে দৃঢ়চেতাভাবে এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য কয়েকজন ছাত্রদের মধ্যে, কয়েকজন যুবকের মধ্যে একজন ছিলেন, এবং তিনি নির্ভীক চিত্তে শুধুমাত্র জুলাই আগস্ট পর্যন্ত না, জুলাই আগস্টের পরবর্তী সময়েও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে চেয়েছিলেন। এবং তিনি একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে হয়তো যেটা আমি হয়তো সেইভাবে সমর্থন নাও করতে পারি, কিন্তু তিনি তার জায়গা থেকে একটা সাংস্কৃতিক আন্দোলন করার চেষ্টা করেছিলেন এবং অল্প সময়ের মধ্যে ইনকলাব মঞ্চ যেমন তৈরি করেছিলেন, পাশাপাশি ইনকলাব কালচারাল সেন্টার তৈরি করেছিলেন। তো এইটার মধ্য দিয়ে এই যে দৃঢ়চেতা মনোভাব, আপোষহীন মনোভাব, এটি মানুষকে আকর্ষিত করেছিল। এবং দেখেন, জুলাই আন্দোলনের এখনো কিন্তু প্রয়োজনীয়তা শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত আমরা না গণতন্ত্রের পথে যাত্রা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বা তারও বেশি সময় পর্যন্ত এই আবেদনটা থাকবে জুলাইয়ের। এবং জুলাইয়ের যে নৃশংসতা, সেটা কিন্তু মানুষ সহজে ভুলে যাবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে যখন ওসমান হাদি লড়াই অব্যাহত রেখেছিলেন, এবং তিনি কিন্তু নতুন কৌশলে এগিয়ে যাচ্ছিলেন। যেমন ধরেন ইনকলাব মঞ্চ, তারপরে ইনকলাব কালচারাল সেন্টার, তারপর তিনি নির্বাচনে হাজির হলেন এবং নির্বাচনী প্রচারণায় এমন কিছু দৃষ্টি আকর্ষণ করার মতো বক্তব্য তিনি নিয়ে আসছেন যে সেখানেও এটা একটা আলোড়ন তৈরি করেছে। সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে তাকে যে নৃশংসভাবে, কাপুরুষোচিতভাবে হত্যা করা হলো, সেটি মানুষের বিবেকে মনে নাড়া দিয়েছে। এটা কিন্তু আপনার জুলাই আগস্টের আন্দোলনেরই কন্টিনিউয়েশন। আমাদের ভিতরে, আমাদের সবার ভিতরে নানানমুখী তৎপরতা থাকতে পারে। কেউ আপোষকামিতায় ভুগেছেন, কেউ সুবিধা নিয়েছেন, নানান ব্যাপার আমরা লক্ষ্য করেছি এই জুলাই আগস্টের আন্দোলনে। কিন্তু এই যে যুবক হাদি, সে কিন্তু দৃঢ়ভাবে দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছিলেন। আমি তার অনেকগুলি ভিডিও দেখেছি এবং সেখানে তার কিছু ভাষার বিষয়ে আপত্তি থাকলেও তো সে যে যৌক্তিক বক্তব্যগুলি উপস্থাপন করেছেন এবং তার বক্তব্যগুলি আকর্ষিত হওয়ার মতো, সেই জায়গা থেকে তো আমি তাকে বিশ্লেষণটা করবই, তাকে অবশ্যই বীর মনে করি। এখন প্রশ্ন হচ্ছে, গত কয়েকদিন এই মৃত্যুর পরে, ওই প্রসঙ্গে আমরা আসছি। আমি যেটি আপনার কাছে জানতে চাচ্ছি যে ওসমান হাদি মৃত্যুর আগেই তার যে এরকম একটা পরিণতি হতে পারে সেই বিষয়ে বারবার বলছিলেন। আবার আমাদেরকে জুলাই যোদ্ধা অন্যরা যারা রয়েছেন তাদেরও তো আসলে নানা ধরনের হুমকি রয়েছে, যে যুবকগুলো আমাদের দেশের জন্য এত বড় অর্জন করলে তাদের নিরাপত্তার এক ধরনের ঘাটতি বা নিরাপত্তাহীনতা রয়েছে বা হুমকি রয়েছে। সেই বিষয়ে কি এখনও যদি সতর্ক না হওয়া যায় বা তাদেরকে যদি নিরাপত্তা ঠিকমতো না দেওয়া যায়? দেখেন, হাদি কিন্তু তার যে সংগঠন, সেইটার যে অবয়ব, তার চেয়ে বেশি কিন্তু ভূমিকা তিনি নিয়েছেন। খুব স্বাভাবিকভাবে তার এই কাজগুলো অনেকেই পছন্দ করেনি, বিশেষ করে ফ্যাসিস্ট যে সরকার ছিল, পতিত ফ্যাসিস্ট
তারা তো কোনোভাবেই হাদির এই বক্তব্যগুলি গ্রহণ করতে পারছিল না। তারপরে হাদি যে সমস্ত বিষয় সামনে নিয়ে এসেছিল, যারা এইটার লক্ষ্যবস্তু ছিল তারাও এটা পছন্দ করেনি। ফলে হাদিকে ক্রমাগতভাবে তারা হুমকি দিয়েছেন, তারা নানানভাবে প্রশ্ন তুলেছেন, এবং এমন অবস্থাটা তৈরি হয়েছে, দেখেন হাদির যে ঘটনা, এটা যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি তাতে এটা খুব স্পষ্ট যে এটি হুট করে কোনো ঘটনা না, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটি হচ্ছে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং যেই পরিকল্পনার পরিসরটা হয়তো অনেক বড়, এবং এই পরিকল্পনায় শুধুমাত্র যে হাদি টার্গেট সেটা না, এই পরিকল্পনার টার্গেট হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে মানুষ হিসাবে যে ব্যক্তিরা এই আন্দোলনকে এবং এই যে অনিয়ম বর্বরতা এটাকে প্রশ্ন তুলেছেন, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে চান, তারা কিন্তু সবাই টার্গেটেড, এটা মনে রাখতে হবে। আর এই টার্গেট করার পিছনে আরও একটা কারণ, সেটা হচ্ছে আমরা জানি সবাই যে আগামী খুব সহসাই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, এবং মানুষের ভিতরে একটা ইচ্ছা যে এই জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন, এবং সেই ভোটে যিনি জিতবেন তিনি সরকার গঠন করবেন, সরকার পরিচালনা করবেন, আমরা গণতন্ত্রের অভিমুখে রওনা দিব। এই জায়গাটি অনেকে চাইতে পারছেন না। অর্থাৎ একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থায়ী একটা রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করবে, এইটা অনেকের ভিতরে অনেকগুলো গ্রুপ আছে। একটা ধরেন পতিত ফ্যাসিস্টরে আমরা সহজেই চিহ্নিত করতে পারি যে তারা একটা গ্রুপ, আর একটা হচ্ছে অদৃশ্য কিছু ছোট ছোট উগ্রবাদী গ্রুপ রয়েছে। এটাকে কিন্তু আপনি হিসাবে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যেমন পতিত ফ্যাসিস্ট নিয়ে যখন আশঙ্কিত হন, আমি কিন্তু তার চেয়ে কোনো অংশেই কম না এই ছোট্ট ছোট্ট উগ্র গোষ্ঠী নিয়ে। এই গোষ্ঠীগুলি কিন্তু গত আগস্ট মাসের পর থেকে, বিজয়ের পর থেকে, আগস্ট মাসের বিজয়ের পর থেকে তারা কিন্তু নানানভাবে দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে। এবং মাঝে মাঝে আমরা এরকম কথা শুনি যে বিপ্লব বেহাত হয়ে গেছে, সুতরাং ওই বিপ্লবকে আবার হাতে আনতে হবে, অর্থাৎ বিপ্লবকে সম্পন্ন করতে হবে, সোজা সাপটা ভাষায়। কিন্তু দেখেন, এরা একবার ওই মূর্খরা ভাবে না যে দেশে সেই বিপ্লবী পরিবেশ পরিস্থিতি, বিপ্লবী দল, আদর্শ, মানুষকে তৈরি করা, এর কোনোটাই কিন্তু হয় না। আসলে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেটা কি এরকম কোন আদর্শভিত্তিক বিপ্লব নাকি জাস্ট শেখ হাসিনাকে পতন করে? দেখেন, মানুষ এত বেশি নিপীড়িত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, মানুষের ভিতর ক্ষোভ দানা বেঁধে উঠেছিল, এবং তারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে শেখ হাসিনার উপর মানুষ হামলে পড়েছে। সব মতপথের মানুষ, সব মতপথে, এখানে কাউকে বলা যাবে না। এমনকি আওয়ামী লীগ যারা করে তাদেরও একটা ক্ষুদ্র অংশ এই আন্দোলনে যুক্ত হয়েছিল। আমি নিজে চোখে দেখেছি, তারা, আমরা সবাই দেখেছি। হ্যাঁ, তো ফলে ক্ষোভ সব জায়গা ছিল, সব মানুষের ভিতর ক্ষোভ ছিল, যেটি এই ক্ষোভটি একদিনে হয়নি। এই ক্ষোভটি গত 3টি নির্বাচন না হওয়া এবং 3টি নির্বাচনকালে আমরা যেভাবে নির্বাচনের নামে প্রহসন দেখেছি, এবং আমরা যেভাবে লুটপাট দেখেছি এমপি সাহেবদের, মন্ত্রী সাহেবদের, এবং কিছু কিছু রাজনীতির কাছাকাছি ব্যবসায়ীদের, এটি মানুষকে প্রচণ্ড রকম ক্ষুব্ধ করেছে। এবং দেখেন, গুম খুন, নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য, যাতে প্রশ্ন তোলা না যায়, একটা ভয়ার্থ পরিবেশ সমাজে যাতে বহমান রাখা যায়, সেই জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, খুনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, গণগ্রেপ্তারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, নির্যাতনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, এবং দলীয় আনুগত্যকে, দলের প্রতি যে সমস্ত আনুগত্য ছিল, যে সমস্ত সরকারি কর্মচারী, নাকি এক ব্যক্তির, প্রথমত দল, তারপরে এক ব্যক্তি, প্রথমত তারা বাছাইটা করেছে দলের প্রতি আনুগত্য, তারপর ব্যক্তির উপর আনুগত্য। এটা দিয়ে তারা পুলিশ প্রশাসন সাজিয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাজিয়েছে, সরকার বিচার বিভাগ সাজিয়েছে। এটা বলতে কোনো অসুবিধা নেই। এই সর্বক্ষেত্রে তারা শিক্ষা পরিসরে তারা বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, সেখানে কমিটি করা, সেখানে নিজেদের লোককে প্রতিষ্ঠিত করা, এই কাজটি তারা গত 15 বছর করেছেন। ফলে দেখা গেছে যে একটি আজ্ঞাবহ সমাজ তৈরি করার চেষ্টা করেছে, একটি আজ্ঞাবহ রাষ্ট্র তৈরি করার চেষ্টা করেছে।
এবং সেইটার সাথে যুক্ত হয়েছিল আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষরাও। এর ফলে আমরা দেখেছি যে বাংলাদেশের নির্বাচনের আগে আমরা তো দেখেছি 18 না 14 সালে যে ভারতের একজন পররাষ্ট্র সচিব এসে একটা পরিস্থিতি তৈরি করলেন। এই যে নগ্ন হস্তক্ষেপ, এগুলি সব কিছুই কিন্তু মানে তৎকালীন সরকারের বিপক্ষে গিয়েছে, মানুষকে ক্ষুব্ধ করেছে এবং তার পরিণতিতে 5ই আগস্টে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে ছোট্ট ছোট্ট কিছু উগ্রবাদী গোষ্ঠী তারা এইটাকে, মানুষের ক্ষোভকে 5 তারিখ পর্যন্ত কাজে লাগাতে পারে নাই। তারা চিন্তা করেছে, তারপরেও তারা চেষ্টা করেছে যে এই যে মানুষের ক্ষোভ, এই ক্ষোভকে কাজে লাগিয়ে তার রাজনৈতিক দূরভিসন্ধি তারা কিভাবে কিভাবে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। তার ফলশ্রুতিতে আমরা বিভিন্ন বাড়িতে আক্রমণ দেখেছি। আমরা গত পরশুদিন দুটো প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রমণ দেখেছি, উদীচিতে গতকালকে আক্রমণ করতে দেখেছি, তারপর ছায়ানটে আমরা আক্রমণ করতে দেখেছি। এর ফলে কি হচ্ছে, একেবারে বেসিক দুইটা জিনিস। একটা হচ্ছে স্বাধীন সংবাদপত্রের ক্ষেত্রে চরমভাবে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরই কাজ এটা, এবং বাঙালি জাতীয়তা বাঙালি সংস্কৃতির উপরে সরাসরি আক্রমণ, এটা ছায়ানট বলেন, উদীচি বলেন, এটার মধ্য দিয়ে এসছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে যেই ব্যক্তির মৃত্যুর ক্ষোভকে কেন্দ্র করে এই জিনিসগুলি সংগঠিত করার জন্য তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করলো, সেই ব্যক্তি কিন্তু আমি দেখলাম গত কয়েকদিন তার ইয়েতে, সে যেমন বলছে প্রথম আলোর সামনে যে হাঙ্গামা করার দরকার কি, আমরা আরেকটা প্রথম আলোর মতো বিকল্প জিনিস তৈরি করে দেখায় দিই। তার মানে কি, তার যে দর্শন, সেই দর্শনের বাইরে যে এই কাজগুলি করছে, এটা খুবই স্পষ্ট। এই উগ্র গোষ্ঠী দেশকে সর্বনাশ করার জন্য এগিয়ে যাচ্ছে, সর্বনাশ করার চেষ্টা করছে, এবং এই গোষ্ঠীটা কিন্তু নিজেরাও এক ধরনের ফ্যাসিজম ফ্যাসিস্ট কালচারের মধ্যে আছে। তাদের মস্তিষ্কে কিন্তু ফ্যাসিজম কাজ করছে, এবং তারা এমনভাবে দেশটাকে এটা কি বলবো, দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে যাতে আমাদের নিজেদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা বেঁধে যায় এবং বিদেশি শক্তি যাতে এখানে হস্তক্ষেপ করার সুযোগ পায়। এই গোষ্ঠীটা কিন্তু আমাদের ভিতরে ওই ছত্র ছায়া কাজ করছে, এবং নির্বাচনটা যদি কোনো কারণে তারা ভণ্ডুল করে দিতে পারে তাহলে পরিস্থিতি কোথায় যাবে একবার ভাবেন। এবং এই মানুষগুলির উস্কানিতে যেন আমরা কেউ পাড়া না দিই। এবং আমাদের মনে রাখতে হবে যে এই যে নুরুল কবির একজন সম্পাদক, তিনি সম্পাদক পরিষদেরও সভাপতি, এবং সভাপতি হিসেবেই তিনি গিয়েছেন। তিনি সভাপতি হিসাবেই যাক আর সাধারণ নাগরিক হিসাবেই যাক, আমি যদি সাধারণ নাগরিক হিসাবে ওই জায়গায় যে বাধা দেওয়ার চেষ্টা করতাম বা মানুষকে ঠান্ডা করার চেষ্টা করতাম, কারণ মনে রাখতে হবে ওখানে কিন্তু অনেক সংবাদকর্মী আটকা পড়েছিলেন ওই আগুনের মধ্যে। তারপর সংবাদপত্রের উপরে এই ধরনের নৃশংস আক্রমণ, এটা তো সন্ত্রাসী আক্রমণ। এইটা একেবারে স্পষ্ট। গত পরশুদিন যে ঘটনা এবং গতকালকে যে ঘটনা উদীচির উপর ঘটেছে, এটি কোনো রাজনৈতিক বিবেচনায় এটিকে কোনো আন্দোলন বলা যাবে না, এটা সরাসরি সন্ত্রাসী আক্রমণ, এবং এটা যে কোনো জায়গায় হতে পারে। আপনার কাছে আবার প্রশ্ন, সেটি হচ্ছে যে এই যে প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত হলো, তার আগে থেকে আমরা বুঝতে পারছিলাম যে এরকম হতে পারে, এবং তারা যখন রওনা দিয়েছে আক্রমণ করার জন্য কিছুটা সময় পাওয়া গেছে, সরকার আছে দেশে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, নানান ধরনের বাহিনী মাঠে আছে, তারা কেউই কি এটা ঠেকাতে পারলো না। এবং আমরা একই সাথে দেখছি যে বিএনপি, জামায়াতের আমির, বিএনপির স্থায়ী কমিটি তারা বৈঠক করে বিবৃতি দিচ্ছে যে এটা ন্যাক্কারজনক ঘটনা, সন্ত্রাসী ঘটনা। এই সব পক্ষ মিলেও কেন আমরা ঠেকাতে পারলাম, কেন আমরা গণমাধ্যমের সবসময় টার্গেটে পরিণত হয়? দুর্ভাগ্যজনক হচ্ছে গণমাধ্যম হচ্ছে সবচেয়ে ভালনারেবল অবস্থায় আছে এখন, কারণ অনেকগুলি শব্দ আছে, অনেক খোলামেলা আলোচনার কথা আমাদের প্রধান উপদেষ্টা বলেন, কিন্তু সব খোলামেলা আলোচনা করার সুযোগ নেই। এই যে কিছু মানুষ সংগঠিত হয়ে যে সন্ত্রাস তৈরি করে, সন্ত্রাসী আক্রমণ করে, এটা তো সব মানুষকে ভীত করে ফেলছে। তো এই জায়গাটিতে আর দেখেন এই সন্ত্রাসীরা কিভাবে কাজ করছে, অবস্থার সুযোগ নিচ্ছে, অবস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। এটা যে কোনো ঘটনাই কিন্তু তারা প্রতিক্রিয়া দেখাতে চায় তাদের মতো করে, এবং উগ্রতা তাদের হচ্ছে মাধ্যম। এবং দেখেন এই যে হাদির মৃত্যুর পর যে ক্ষোভ তৈরি হচ্ছিল এবং সেটাকে যে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে একটা সন্ত্রাসী গ্রুপ বা অদৃশ্য কিছু শক্তি, এটা কিন্তু সরকার জানার কথা, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জানার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, আমি নিজে গতকালকে এই আক্রান্ত প্রত্যেকটা জায়গায় স্পটে আমি গিয়েছিলাম, প্রায় প্রত্যেকটা। আমি প্রথম আলোতে গিয়েছি, আমি ডেইলি স্টারে গিয়েছি,
আমি ওইটাকে কি বলে, ছায়ানটে গিয়েছি, এবং প্রত্যেকটা জায়গায় যে বর্বর আক্রমণ হয়েছে, যে সন্ত্রাসী আক্রমণ, এবং কত বর্বর, যে ভিতরে ঢোকা যাচ্ছে না, এখনো কাঁচ পড়ে আছে, এখনো সেই ধোঁয়ার গন্ধ আছে। এবং সেখানে যেয়ে দেখলাম যে পরিমাণ পুলিশের উপস্থিতি কালকে বেলা 12টা থেকে 12:30টায় দেখেছি, সেটা খুবই নগণ্য। এবং এখানে যে দ্বিতীয়বার আক্রমণ হতে পারে বা আবার সন্ত্রাসী আঘাত অন্য জায়গাও হানতে পারে, এই ব্যাপারে আমাদের মনে হয় ত্রুটি রয়েছে, দুর্বলতা তো রয়েছে। আমি শুনেছি সবার কাছে যে যখন আক্রান্ত হয়েছে সেখানে পুলিশ, অল্প সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ভূমিকা নেয়নি, তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে ওখানে পাওয়া যায়নি। এবং সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে তারা অনেকের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন। তো দুর্ভাগ্য হচ্ছে সরকার তো এই কথা বলে লাভ নেই যে আমরা অনেকের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, সময় মতো তারা পৌঁছায়নি বা তাদের সময় লেগেছে, এই কথা বলার তো সুযোগ নেই তাদের। তো আমি তো সকালে জানি ওই সকালে কি পরিমাণ বিডিআর মুভ করেছে, বিডিআর মানে ইয়ের থেকে, তাহলে এদের ডেপ্লয়টা কোথায় করলো? সেটাই তো। এবং সবসময় এবং দেখেন এই প্রথম আলো টার্গেট হতে পারে, এটা তো খুব স্বাভাবিক, কারণ তার সামনে যে গরু জবাই দেয়, ও 32 নম্বরে যে মানুষকে পিটায়, এগুলি তো দেখা গেছে। তো এরপরে সরকার কেন ভূমিকাগুলি নিচ্ছে না? আর সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ আছে, তাদের সমস্যাটা কোথায়? কিছুই বোঝা যাচ্ছে না। এই যে আমরা কথা বলছি, তারপর যে আমরা আক্রান্ত হব না, এইটারও কোনো নিশ্চয়তা নাই। ফলে আমাদেরকে মনে রাখতে হবে যে রাষ্ট্র যদি থেকে থাকে, সরকার যদি থেকে থাকে, তার দৃশ্যমান উপস্থিতি, দৃশ্যমান কার্যক্রম মানুষের জানমাল রক্ষার জন্য করতে হবে। এবং এইটা করতে যদি না পারেন, ব্যর্থ হন, দয়া করে আপনারা নিজেদের ব্যর্থতার দায় নিয়ে সরে যান। তারা তো বলছে যে সরে যাবে এবং সেজন্য নির্বাচন দিতে চায়। আমি নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার জন্য, নির্বাচন পর্যন্ত যাওয়ার জন্য তো তাদের দৃঢ় পদক্ষেপ নিতে হবে। তাদের কোনো পদক্ষেপ যেন এই ধরনের অদৃশ্য শক্তিকে সাহায্য না করে। যুগান্তর একটা হেডলাইন, সেটা হচ্ছে তফসিলে ঘোষিত সময় ভোট গ্রহণে অনড় নির্বাচন কমিশন। আপনি নানা আশঙ্কার কথা বলছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছি যে খুব বেশি উন্নতি করতে পারছে না। এই অবস্থায় নির্বাচন কমিশন বলছে যে ঘোষিত সময়, অর্থাৎ তফসিলে যে ঘোষিত সময়টি দেওয়া হয়েছে সেই সময়ে নির্বাচন হবে, সেই তারিখ অনুযায়ী সব কিছু হবে। আমিও আশাবাদী যে ওই তারিখেই যাতে নির্বাচনটা হয়, আশাবাদী। এই আশাকে বাস্তবায়ন করার জন্য যেই পদক্ষেপগুলো নির্বাচন কমিশন এবং সরকারকে নিতে হবে, সেইখানেই দেখছি দুর্বলতা, সেইখানে দেখছি দোদুল্যমানতা এবং সেইখানে সমন্বয়হীনতা। আজকে যদি বলেন পুলিশকে পাওয়া গেছে তো আর্মিকে পাওয়া যায়নি, আর্মিকে পাওয়া গেছে তো আনসারকে পাওয়া যায়নি, এই সমন্বয়টা কে করবেন? সরকার। সরকার কেন এই জায়গা দৃশ্যমান পদক্ষেপ নিতে গাফিলতি করছেন বা ভীত হচ্ছেন? অথবা কারোর গাফিলতি থাকলে সেক্ষেত্রে তো ব্যবস্থা নেয়। অবশ্যই এখানে গাফিলতির কোনো সুযোগ নাই। সরকার যদি আন্তরিকভাবে চান, মানে নির্বাচন কমিশন যদি আন্তরিকভাবে চান যে 12ই ফেব্রুয়ারি সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলক নির্বাচন করবেন, তাহলে তাদের পদক্ষেপ দৃঢ়তার সাথে প্রকাশ করতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সব সময় আমরা যে কথাটা বলে আসছি গত 15-16 বছর, নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক, নির্বাচন হতে হবে স্বচ্ছতার ভিত্তিতে, নির্বাচন হতে হবে নিরপেক্ষভাবে, নির্বাচন মানুষ যার ভোট সে দিবে এবং তার ভোট গণনা হবে, এবং সেই ভোট গণনা করে যিনি নির্বাচিত হবেন তিনি আমাদের প্রতিনিধি হবেন। এবং এইখানে প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত সর্বমহলে, সর্বদলের। কারণ দেশটাকে চূড়ান্তভাবে দেশটাকে আমাদের রক্ষা করতে হবে। এইখানে আর ভেদাভেদ করে আর ধ্বংসের দিকে যেন আমরা না যাই। এর পরের ধ্বংসের দিকে গেলে আমার কাছে যে আশঙ্কাটা হয়, আমি গত 15-16 বছর যেমন লড়াই করেছি, এখনও আমি লড়াইয়ের ভিতরে আছি, এবং আমার আশঙ্কার জায়গাটা হচ্ছে যে আমরা ভ্রাতৃঘাতী পদক্ষেপের দিকে এগোচ্ছি কিনা। এবং সেটা হলে গণতন্ত্র ধ্বংস হবে, সেটা হলে মানবাধিকার ধ্বংস হবে, সেটা হলে সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব যে ভালো এটা বলার সুযোগ নাই, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো এটা বলার সুযোগ নাই। আমাদের কিন্তু এখনো প্রতিষ্ঠানগুলির থেকে আমরা কিন্তু এখনো যোগ্য সৎ মানুষকে সামনে নিয়ে আসতে পারিনি। এখনো কিন্তু সেই সাবেকি দল, মানে দলের কাছে নতজানু দলদাসরাই কিন্তু বিভিন্ন জায়গায় এখনো হাঁকিয়ে বেড়াচ্ছে।
এবং আমরা যেটা এর বিকল্প যেটা দেখছি সেটা হচ্ছে বিভিন্ন দল তার লোকদের সেট করতে চাচ্ছে, কিন্তু দলের বাইরে যে লোকগুলি রয়েছে তাদের নিয়ে কারো কিন্তু কোনো চিন্তা নেই। কিন্তু বুঝতে হবে দেশ চালাইতে কিন্তু ওই মানুষদের দরকার হবে যারা দলদাস না, যারা দৃঢ়চেতা সম্পন্ন, সাহসী এবং তারা ভূমিকা নিতে পারে এমন মানুষদের। আজকে দুর্ভাগ্যজনক হচ্ছে বড় দুটি রাজনৈতিক দলের কথাই শোনা যাচ্ছে যে তারা প্রতিযোগিতা করে কাকে কোন জায়গায় প্রতিষ্ঠিত করবে তার নিজস্ব লোক সেই চিন্তায় ব্যতিব্যস্ত। তারা এই জন্য তারা কমিটি করে, এই জন্য তারা গ্রুপ ফর্ম করে, তারা কোথায় অফিস নেয়, কোথার থেকে কি প্রস্তাব দেয়, মানে সব জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে হবে। আর জনগণের কথা চিন্তা কেউ করছে না। জনগণ তার ভালো মন্দ দেখার জন্য জনগণই চূড়ান্ত অর্থে নিয়ন্ত্রণ শক্তি। এখন যে ধরনের অবস্থা তৈরি হচ্ছে তাতে সেই অবস্থা থেকে কিছুটা উত্তরণ ঘটে আমরা আশা করি। আমরা আরেকটি শিরোনামের দিকে যাই, সেটা যুগান্তরেরই ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি 25 তারিখে দেশে ফিরছেন, এটি ঘোষিত হয়েছে এবং তার আসার জন্য তিনি ট্রাভেল পাসটি সংগ্রহ করেছেন। এটি কি মানে নিশ্চয়ই এক ধরনের বার্তা বহন করে এবং এখন যে অবস্থা চলছে দেশের রাজনীতি বলেন সব জায়গায়, সেই জায়গায় একটা বার্তা, ইতিবাচক বার্তা দেখেন। আমাদের তো এখন দিন শেষে রাজনৈতিক দলই তো আমাদের পথ দেখাবে এবং এখন পর্যন্ত তারেক জিয়ার উপরে কিন্তু মানুষের একটা বড় অংশ মানুষের কিন্তু এক ধরনের সমর্থন রয়েছে, আশা রয়েছে। তারেক জিয়া এসে যদি একটা নতুন দিগন্তের দিকে আমাদের যাত্রা করাতে পারে, সেই দিগন্তটা হতে হবে আদর্শিক, সেই দিগন্তটা হতে হবে জনবান্ধব, সেই দিগন্তটা হতে পারে একটা শান্তিপূর্ণ সহ অবস্থান সবার এবং গণতন্ত্রের পথে যাত্রা। সেটি যদি হয় এবং সেই ঢেউ যদি উনি তুলতে পারেন তাহলে এই জাতিকে রক্ষা করা সহজ হবে। যদি সেই ঢেউ তিনি তুলতে না পারেন, তিনি যদি কোনো কোটারি বা কোনো ভবন তৈরি করার চেষ্টা করেন ভবিষ্যতে, তাহলে উনি তো ডুববেন আমাদের সহ, অর্থাৎ জাতি সহ ডুবাবে নেবেন। আমাদের লাস্ট চান্স কিন্তু এটা। আমরা তার বক্তব্য 5 আগস্টের পর থেকে যা দেখছি, আমরা গত কয়েক বছর যে বক্তব্যটা তার দেখছি, সেটাতে আশা করার অনেক কারণ আছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আবার ভয়ও তো লাগে। তিনি যদি, কারণ আমরা দেখলাম যে গত 1 বছরে অনেক মানুষকে তিনি অনেক কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, আবার সেগুলি প্রত্যাহার করেছেন এবং সেই মাঠ ঘাট যে দখল বন্ধ হয়ে গেছে এটা কিন্তু এখনো বলা যায় না। এখনো কিন্তু নিজেদের আভ্যন্তরীণ কোন দলের মানুষ খুন হচ্ছে, অন্য দলের উপর উনি ওই দল আক্রমণ করছে, এই ধরনের। এটা শুধু ওনার দল না, এটা অন্যান্য দলের বিরুদ্ধেও একই অভিযোগ। এটা বড় দল, এখানে বেশি হচ্ছে। এই জায়গার থেকে যদি দলকে মুক্ত না করতে পারেন, সুবিধাবাদী লোকরাই যদি আবার ওনার চারপাশে এসে ভিড় জমায়, তাহলে আশা করার কিছু নেই। আর যদি উনি এই জায়গার থেকে নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেন, জনগণের দিকে তাকান এবং জনগণের মুখের ভাষা যদি বুঝতে পারেন এবং সেভাবে যদি উনি কাজগুলি করেন, জনগণও এটার উপকার পাবেন এবং জনগণই তার মূল শক্তি হিসেবে আবির্ভূত হবে। এই জায়গাটা যদি উনি ধরতে পারেন। জি, ধন্যবাদ নূর খান, অনেক চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো আমরা এই অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার করি। প্রতিদিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।